এটা একটা লোক সংস্কৃতিকে নিয়ে কাজ। যেই কাজটা শুরু হয়েছিল প্রায় আজ থেকে 4000 বছর আগে, প্রায় আনুমানিক 4000 বছর আগে। তো এখন এসে এটা লুপ্তপ্রায় হতেছে, একদম পুরোপুরি যে হারিয়ে গেছে তা নয়, আছে ছিটে ফোটা বেঁচে আছে। বিভিন্ন ধরনের অর্ধগোলাকৃতির লোহার ফ্রেম ব্যবহার করা হয়েছে। আর এই যে ওপরটা দেখছেন আপনারা, এরকমই কিন্তু ওপরটা খোলা থাকবে, তার মাঝখানেই কিন্তু এই থিমটা বহিঃপ্রকাশ ঘটবে। এর কাব্য রসে সমৃদ্ধ ছিল, একটা কন্টেম্পোরারি সাবজেক্ট ছিল এর মধ্যে, যেটা খুব প্রাসঙ্গিক ছিল সারা সব সময়ের জন্য। তো কিন্তু এটা দুটো কারণে এটা হারিয়ে যাচ্ছে। একটা হচ্ছে প্রযুক্তি আর প্রজন্ম। এখানে পুরোপুরি ঝুড়ি যে বেত ব্যবহার করা হয়, কঞ্চি যে ব্যবহার করা হয়, সেগুলোর মাধ্যমে সে চাকা মতন তৈরি করা হচ্ছে এবং তার গায়ে কাপড়ের ব্যবহার, এই ধরনের বিভিন্ন ধরনের স্ট্রাকচার তৈরি করা হচ্ছে, যা হয়তো এবছরের থিমের সাথে প্রাসঙ্গিক। নমস্কার, আমি সৌরভ, দ্য আননোন ডাইরেকশনস চ্যানেলের পুজো প্রস্তুতি পর্বের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আর আমি এখন বর্তমানে দাঁড়িয়ে রয়েছি দক্ষিণ কলকাতার গড়িয়াহাটের হিন্দুস্তান পার্কের পুজো মণ্ডপে। এবছর এখানকার থিম এবং এখানকার থিমের যিনি প্রধান রূপকার অর্থাৎ শিল্পী, তারও সাক্ষাৎকার এই ভিডিওর মাধ্যমেই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তাই অনুরোধ রইল ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখবেন, এবং ভিডিওটা দেখার পরে যদি একটু হলেও এই ভিডিওটা আপনাদের ভালো লাগে, তাহলে দয়া করে কিন্তু এই ভিডিওটাতে একটা লাইক করে দিয়ে প্রচুর পরিমাণে এই ভিডিওটা শেয়ার করবেন, যাতে বিভিন্ন প্রান্তে বসে থাকা পুজোপ্রেমিক মানুষদের কাছে এই ভিডিওগুলো পৌঁছে যেতে পারে। আর একদম অবশেষে যদি আমাকে আপনাদের একটু হলেও ভালো লাগে, তাহলে দয়া করে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ করবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আমি এখন বর্তমানে দাঁড়িয়ে রয়েছি গড়িয়াহাট হিন্দুস্তান পার্কের যে পুজো মণ্ডপ, ঠিক তার সামনেই। তো একটু আপনাদেরকে বাইরের অংশটা প্রথমে দেখাই। দেখুন, এটা হচ্ছে পুরো বাইরের যে স্ট্রাকচারটা, যেটা এই মুহূর্তে প্রিপারেশনের মধ্যে রয়েছে, পুজোর প্রস্তুতির কাজ চলছে এখানে। তো এটা হচ্ছে মোটামুটি হিন্দুস্তান পার্কের যে প্রবেশ পথ, তার ভেতরের যে ভিউটা একটু আপনাদেরকে প্রথমেই ওয়াইড ভিউতে দেখাচ্ছি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে কত বড় একটা ক্যানভাসের মধ্যে এই পুরো প্রস্তুতির কাজটা চলছে। আর দেখুন, মণ্ডপের ভেতরটা তো আপনাদেরকে দেখালাম, এবারে দেখুন মণ্ডপের বাইরে বিভিন্ন ধরনের যে আনুষঙ্গিক থিমের সাথে প্রাসঙ্গিক জিনিসপত্র, সেগুলো কিন্তু তৈরির কাজ চলছে। এই মুহূর্তে যেটা আমি দেখতে পাচ্ছি, খড়ের ওপরে মাটির প্রলেপ দেওয়া হচ্ছে, যেহেতু এখানকার এবছরের থিম হচ্ছে লোকজ, অর্থাৎ গ্রাম বাংলার যে বিষয় সেটাকেই এখানে উঠিয়ে আনা হচ্ছে থিমের মাধ্যমে। তো গ্রাম বাংলা মানে সেখানে খড় এবং মাটির কিন্তু একটা আলাদাই প্রাধান্য রয়েছে। তো দেখুন, দাদা খড়ের ওপরে এখানে মাটির প্রলেপ দিচ্ছেন, আর এখানে তাল তাল করে খড়ের গাদা রাখা রয়েছে। তো এই মোটামুটি দেখুন এখানে বাইরে প্রস্তুতির কাজ চলছে। দাদারা কোথার থেকে এসছেন দাদা? বাগুড়ার থেকে। বাহ। আর মূল মণ্ডপের ঠিক সাইডে আমরা দেখতে পাচ্ছি এখানে যথারীতি মাটির প্রলেপ দেওয়া কিছু অংশ তৈরি করা হয়েছে। আরও এখানে অনেক কাজ বাকি রয়েছে, তাই জোর কদমে যথেষ্টভাবে কাজ চলছে এই মুহূর্তে। আর একদম আমাদের যে মণ্ডপের যে আমরা ছোটবেলার থেকে দেখে অভ্যস্ত যে বেসিক যেটাকে বলা যেতে পারে, অর্থাৎ বাঁশ এবং কঞ্চি, সেই সমস্ত কিন্তু কিছু এখানে লক্ষ্য করা যাচ্ছে। জাস্ট এটা আউটার ভিউ একটা আপনাদেরকে দেখাচ্ছি। আর এই হচ্ছে মূল মণ্ডপ। যা একটা যে বিশাল বড় ক্যানভাসের মধ্যে কাজ হচ্ছে, সেটা তো আপনাদেরকে একটু আগেই দেখালাম, যা আপনারা এই মুহূর্তেও দেখতে পাচ্ছেন স্ক্রিনে। তো এবার যদি একটু ডিটেলসে আপনাদেরকে দেখাই, দেখুন এখানে মোটামুটি যেটা দেখতে পাচ্ছি, ছোট ছোট যে কাঠের কাজ রয়েছে, এখানে কাঠের মাধ্যমে বেশ কিছু স্ট্রাকচার তৈরি করা হচ্ছে। এখানে পুরোপুরি ঝুড়ি যে বেত ব্যবহার করা হয়, কঞ্চি যে ব্যবহার করা হয়, সেগুলোর মাধ্যমে এরকম চক্র মতন কিছু তৈরি করা হচ্ছে, চাকা মতন তৈরি করা হচ্ছে, এবং তার গায়ে কাপড়ের ব্যবহার, এই ধরনের বিভিন্ন ধরনের স্ট্রাকচার তৈরি করা হচ্ছে, যা হয়তো এবছরের থিমের সাথে প্রাসঙ্গিক। আর এই মুহূর্তে দেখুন এখানে যথারীতি যেটা বললাম আপনাদেরকে, পুজোর প্রস্তুতির কাজ যথেষ্ট জোর কদমে চলছে। এদিকেও দেখুন নানান ধরনের কাজকর্ম চলছে। এখানে যতটা দেখতে পাচ্ছি যে মাটির প্রলেপ পুরো দেওয়া হয়েছে, তার উপরে বিভিন্ন রঙের কাপড় ব্যবহার করা হচ্ছে। বিভিন্ন রঙের দেখুন কাপড় ব্যবহার করা হচ্ছে, তার উপরে আবার মাটির প্রলেপ দেওয়া হচ্ছে। আর এই যদি ফ্রেমটা দেখেন, এখান থেকে যদি ফ্রেমটা লক্ষ্য করেন, দেখুন পুরোপুরি কিন্তু একটা গ্রাম বাংলার ফিল পাওয়া যাবে মনে হচ্ছে, যেটা কমপ্লিট হওয়ার পরে আরও ক্লিয়ার বোঝা যাবে। এখানে মাটি মাখার কাজ চলছে, আরও নানান ধরনের ক্রিয়েটিভ কাজকর্ম চলছে আশেপাশে।
এখানেও এরকম স্ট্রাকচার তৈরি করা হচ্ছে। আর সব থেকে যেটা দেখলাম এইখানটা দেখুন, বিভিন্ন ধরনের অর্ধগোলাকৃতির লোহার ফ্রেম ব্যবহার করা হয়েছে। আর এবছর কিন্তু যেটা শিল্পীর কাছ থেকে জানতে পারলাম, এই যে ওপরটা দেখছেন আপনারা, এরকমই কিন্তু ওপরটা খোলা থাকবে, তার মাঝখানেই কিন্তু এই থিমটা তার মানে বহিঃপ্রকাশ ঘটবে। তো যত এগোচ্ছি মোটামুটি গ্রাম বাংলার যে একদম ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা যে বিষয়বস্তুগুলো, সেগুলো কিন্তু নজরের সামনে উঠে আসছে। এখানে বাঁকারি দিয়ে বিভিন্ন ধরনের স্ট্রাকচার তৈরি করা হচ্ছে। এখানে দেখতে পাচ্ছি যেন মনে হচ্ছে ওপর থেকে একটা মানে উঁচুতে কিছু একটা এখানে ইনস্টল করা হবে সম্ভবত, তারই একটা মানে স্ট্রাকচার রেডি করা রয়েছে। দেখুন মাটির থেকে এতটা উপরে এখানে একটা সিঁড়ির মতন করে কিছু তৈরি করা হচ্ছে। পরবর্তীকালে বোঝা যাবে এটা কি হতে চলেছে। এখানে দরমা, তারপরে কঞ্চি, এই সমস্ত ধরনের বিভিন্ন জিনিসের মানে ব্যবহার লক্ষ্য করা যাচ্ছে। তো এখানে দেখুন বাঁকারি দিয়ে একটা বিশাল লম্বা স্ট্রাকচার তৈরির কাজ চলছে। এরকম একটা মোটামুটি এখন এই অবধি দেখতে পাচ্ছি, হয়তো আরো লম্বা হতে পারে। দাদার থেকে জেনে নি, দাদা এটা যেটা তৈরি করছেন মানে এটা কি হিসাবে ব্যবহৃত হতে চলেছে পরবর্তীকালে মণ্ডপে? গাছের একটা ডাল হবে, আচ্ছা, বট গাছের ডাল, আচ্ছা। আর এর ওপরেও দেখুন বেশ কিছু অংশের কাজ চলছে। আর এখানে দেখুন পুরো মাটি দিয়ে জিনিসগুলো করা হয়েছে এরকম। এটাও হয়তো কিছু মানে বোঝা যাবে জিনিসটা পুরো তৈরি হওয়ার পরে, মাটির পুরো প্রলেপ দেওয়া রয়েছে। তো মোটামুটি এখানে আসলে আধুনিক শহরের মধ্যে আমরা একটা গ্রাম বাংলার কিন্তু ফিল পেতে চলেছি, এটা নিঃসন্দেহে বলা যেতে পারে। তো এই যে কালো প্লাস্টিক দিয়ে ঘেরা যে অংশটা দেখছেন, এখানেই কিন্তু মূল মণ্ডপটা তৈরি করা হয়েছে, যার ভেতরে মাতৃ প্রতিমা রয়েছে এখন যথারীতি। তার কারণ এখানে তো ভেতরে কাজ চলে, পুজোর মণ্ডপের সাথে সাথে এখানে মাতৃ প্রতিমারও নানান ধরনের কাজ চলে। তো এই জায়গাটা যেহেতু ঘেরা রয়েছে, তাই ভেতরের অংশটা আপনাদেরকে আর দেখাতে পারলাম না। তো যাই হোক, 18 তারিখে প্রিভিউ শোতে যারা আসতে পারবেন সবার প্রথম তারা এখানের একটা ঝলক দেখতে পাবেন। তারপরে 22 তারিখের পর থেকে আমরা অর্থাৎ একদম সাধারণ মানুষের জন্য এটা খুলে দেওয়া হবে। তো যাই হোক, এই মোটামুটি এবছরে এখানকার থিম যতটা সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তো এর বেশি এই মুহূর্তে এখানে আর বোঝা সম্ভব নয়, যতক্ষণ না জিনিসটা পুরোপুরি রেডি হয়ে সবার সামনে আসছে। নমস্কার দাদা, একটু সবার প্রথমেই আপনার নাম আর এবছর আপনি হিন্দুস্তান পার্কের সাথে কিভাবে যুক্ত রয়েছেন যদি একটু বলেন। আমার নাম মলয় রায়। হিন্দুস্তান পার্কে আমি গত বছরও কাজ করেছিলাম। এবছরে যে কাজ করছি সেটা আমার গত বছরের পুজোর আগেই সেটা ঠিক হয়ে গেছিলো, এবছর এখানে কাজ করব। তো এবছর এখানে যেটা করছি সেটা হচ্ছে মানে সাবজেক্টটার নাম দেওয়া হচ্ছে লোকজো। লোকজো, আচ্ছা। লোকজো এটা একটা লোক সংস্কৃতিকে নিয়ে কাজ, যেই কাজটা শুরু হয়েছিল প্রায় আজ থেকে 4000 বছর আগে, প্রায় আনুমানিক 4000 বছর আগে। এখন এসে এটা লুপ্তপ্রায় হতেছে, একদম পুরোপুরি যে হারিয়ে গেছে তা নয়, আছে ছিটে ফোঁটা বেঁচে আছে। তো যেটুকুনি ছিটে ফোঁটা বেঁচে আছে তাদেরকে নিয়েই এবারে লোকজো। মানে এই জিনিসটা একটা মানে এর কাব্য রসে সমৃদ্ধ ছিল, একটা কন্টেম্পোরারি সাবজেক্ট ছিল এর মধ্যে, যেটা খুব প্রাসঙ্গিক ছিল সারা মানে সব সময়ের জন্য। তো কিন্তু এটা মানে দুটো কারণে এটা হারিয়ে যাচ্ছে। একটা হচ্ছে প্রযুক্তি আর প্রজন্ম। আমি ওদের গ্রামে বারবার গেছি, ওদের কাছ থেকে অনেক কিছু মেটেরিয়াল মানে কালেক্ট করেছি, যেটা দিয়ে কাজকর্ম হচ্ছে। ওরাও থাকবে পুজোর সময়, ওই সময় ওরাও এখানে ইনভলভ থাকবে পুজোর সাথে। তো ওদের যেটা বক্তব্য যে এখনকার প্রজন্ম আর এখানে এগিয়ে আসছে না, তার কারণ আমরা একটা জিনিস তো জানি যে আমরা যখন ছোটোবেলায় আমরা খেলতাম, বিভিন্ন রকম খেলাধুলা খেলতাম। এখনকার প্রজন্মের কাছে খেলাধুলাটা কিন্তু মোবাইলের মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে। সেম টু সেম এই যে সংস্কৃতিটা, সেটাও কিন্তু সব দিকেই আমাদের দুর্গাপুজোর ব্যাকগ্রাউন্ডটাকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো একটা জেনারেশন গ্যাপ তৈরি হচ্ছে। ঠিক সেম এই যে এই সংস্কৃতিটা, এখানেও একটা জেনারেশন গ্যাপ তৈরি হয়ে গেছে, নতুন করে আর কেউ আসছে না। ওদের মানে যারা এখন ওই কাজের সাথে যুক্ত তাদের এটা একটা আফসোস যে কেউ আসছে না। আর দ্বিতীয় কারণ হচ্ছে যেটা বললাম যে এটা মানে মানুষের কাছে পরিচিতিটা অতটা পাচ্ছে না। মানে একটা টাইমে ওরা ঘুরে ঘুরেই মানে গান বাজনা করে একটা ব্যাপারটাকে দাঁড় করাতো, জনসমক্ষে উপস্থাপন করতো। কিন্তু আজকের দিনে এসে দেখা যাচ্ছে যে মিডিয়ার সামনে এসে তারা হার মানছে। এখন তো সোশ্যাল মিডিয়া, নানা রকম মিডিয়াতে এন্টারটেনমেন্ট মানুষ পাচ্ছে, ফলে ওই জিনিসটাকে আর মানুষের কাছে মানে সেভাবে পৌঁছাতে পারছে না বা পৌঁছচ্ছে না।
এই যে মানুষের কাছে যে অ্যাকসেপ্টেন্সটা কমে গেছে বলেই এদেরকে আজকে বিমুখ হতে হচ্ছে এই শিল্প থেকে। তো এটাই আমার একটা প্রচেষ্টা যে আমি তো সব কিছু আর করে দিতে পারবো না, কিন্তু একটা প্রচেষ্টা যে সবার সামনে, মিডিয়ার সামনে, মানুষের সামনে যদি এই কাজটাকে নিয়ে এসে সবাইকে আরেকবার মানে দেখানোর সুযোগ করে দেওয়া হয় এবং তাতে যদি এই কাজটা যদি কিছুদিন আরও বাঁচতে পারে সেই প্রচেষ্টাই করছি। তো সেই নিয়ে লোকজ, এবারে লোকজটার মানে আমি আভ্যন্তরীণ ব্যাপারে আর ঢুকছি না, এটা কিছুদিন টাইম নিতে হবে আমাকে আরও বলতে গেলে। তো মোটামুটি একটা অতি প্রাচীন লোকশিল্প যেটা মহেঞ্জোদারোর মতো মাটির তলায় হারিয়ে যেতে বসেছে এবং একটা টাইমে গিয়ে দেখা যাবে যে ইতিহাসের পথে তাকে খুঁজে বার করতে হবে। আচ্ছা, আর এবছর তো এই পুজো প্রিভিউ শোতে অংশগ্রহণ করছে আপনার হাত ধরে। এই সময়টা তো সাধারণ মানুষের জন্য প্রবেশাধিকার থাকছে না, বিশেষ করে যারা মাস আর্টের ওই পাসটা সংগ্রহ করবেন তাদেরই এখানে প্রবেশানুমতি থাকবে। তো সাধারণ মানুষের জন্য কবে থেকে এইখানকার মণ্ডপ উন্মুক্ত করে দেওয়া? 18 তারিখ থেকে 22 তারিখের পর্যন্ত মাস আর্টের প্রিভিউ শোয়ে থাকবে, তারপরে আবার এটা বন্ধ হয়ে যাবে। আচ্ছা, বন্ধ হয়ে যাওয়ার পর এবারে সিএম যেদিনকে ওপেনিং করবে, মানে এই পুজোটা যেহেতু বরাবর সিএম ওপেন করে থাকেন, তো সিএম এর ডেট অনুযায়ী সেটা এক্ষুনি আমার পক্ষে বলা মুশকিল, মেবি 24 তারিখ হতে পারে। আমরা আন্দাজ করছি যে উনি হয়তো ওই দিনকেই ডেট দেবেন। তো 24 তারিখ হয়তো সিএম যদি ওপেন করেন তাহলে 24 তারিখ থেকে পাবলিকের জন্য ওপেন হয়ে যাবে। আচ্ছা, আর দাদা আরেকটু ছোট্ট আপনাকে কিছুক্ষণ আর মানে থাকার অনুরোধ করব। আমি একটু জানতে চাইছিলাম যে আপনি যে গ্রামের যে লোকশিল্পের কথা বললেন, ওটা কি মানে এক্ষুনি কি বলা সম্ভব যে এটা আপনাকে কোন গ্রাম থেকে মানে আপনি অনুপ্রাণিত হয়েছেন, নাকি এটা আমাদের বাংলার সমস্ত জায়গাতেই না, সমস্ত জায়গা না, এটা বিশেষ করে আমি বলতে পারি যেটা মানে এতটা বলছি না কাউকে, তবু না আপনি যতটা সম্ভব এই মুহূর্তে তো এটা আমি বলতে পারি এটার সাথে রাঢ় বাংলা জড়িত আছে। আচ্ছা, পুরো পুজোটা আমরা মানে আন্দাজ করছি যে বর্ষাকালে পুজোটা হচ্ছে এবারে। তো তারপরেও আমার কিন্তু সবাই দেখতে পাচ্ছে আমার প্যান্ডেলে কোনো চালা নেই, থাকবেও না। আচ্ছা, মানে এরকমই পুরো মানে একদম মানে আমি অ্যাকচুয়ালি এখানে এত গাছপালা রয়েছে যার জন্য আমি এইটাকে এই থিমের জন্য বেছে নিয়েছি, এই গাছগুলোকে আমি কাজে লাগাবো। এত সুন্দর একটা পরিবেশ রয়েছে এখানে, একটা প্রকৃতির একটা সান্নিধ্য রয়েছে। তো সেই প্রকৃতির সান্নিধ্যেই পুজোটা হবে, আকাশ খোলা মাটির কাজ, কিন্তু বর্ষার মধ্যে কাজ হবে, এটা একটা বিরাট বড় চ্যালেঞ্জ আমার কাছে। আর আমাদের কাজে আমি বরাবরই যেটা করি পরিবেশ বান্ধব জিনিস ইউজ করি। তো এবারেও সেই থেকে আমি মানে বিমুখ হইনি, আমার এখানে মাটি কাঠ সবই আছে, তার সাথে লোহাটা আমার কাজের সাথে যুক্ত থাকে। যারা কাজ দেখেছে আমার তারা জানে আমার কাজে লোহা থাকেই, তো লোহাটাকেও রাখা হয়েছে। এটা বেসিক যে সমস্ত মানে একদম আর্থিং প্রোডাক্ট যেগুলো মানে লোহা মাটি কাঠ এইগুলো দিয়েই আমার মণ্ডপ তৈরি হয়, এবারও তাই হচ্ছে। তবে মাটিটা এবারে বেশি ইউজ হচ্ছে এবং এটা আমাকে বললাম একটা চ্যালেঞ্জ যে বর্ষার মধ্যে আমি মাটিটাকে ইউজ করছি এবং খোলা আকাশের নিচে। বাহ, তো দাদা অনেক অনেক শুভেচ্ছা রইল আপনাকে। আপনাদের যারা দর্শক তাদেরকেও শুভেচ্ছা, আগাম সাদর শুভেচ্ছা। সবাই মানে এই চ্যানেলের মাধ্যমে এসে পুজোটা দেখুক এবং আপডেট পাক, এটাই আমি চাই। একদমই। আর একটু আমার এটা নিজস্ব কৌতূহল বশত আপনাকে জিজ্ঞেস করছি যে আপনাকে অনেকদিন ধরেই আপনার কাজ দেখছি, এবছর আপনি কলকাতার কোন কোন পুজোর সাথে যুক্ত রয়েছেন, মানে এটা জানার আগ্রহ। হ্যাঁ, হিন্দুস্তান পার্ক করছি, খিদিরপুর 25-এর পল্লী করছি, আর জোড়াসাঁকো সার্বজনীন করছি। মানে তিনটেই বড় বড় পুজোর সাথে আপনি যুক্ত, মানে সময় ম্যানেজমেন্ট করতে পারেন। যাক, মায়ের আশীর্বাদ, মায়ের পুজোয় যুক্ত রয়েছেন, মায়েরই আশীর্বাদ। ঠিক আছে দাদা, ভালো থাকবেন, অনেক অনেক ধন্যবাদ। আজকের এই ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আর এই ভিডিওর মাধ্যমে গড়িয়াহাট হিন্দুস্তান পার্কের এবছরের যে থিম সেটা যতটা সম্ভব বোঝানোর চেষ্টা করলাম। বাকি এই ভিডিওটা যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে দয়া করে এই ভিডিওটাতে একটা লাইক করে দিয়ে অবশ্যই কিন্তু এই ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, যাতে বিভিন্ন প্রান্তে যেটা বললাম বসে থাকা পুজোপ্রেমিক মানুষদের কাছে এই ভিডিওটা পৌঁছে যেতে পারে। আর একদম অবশেষে যদি আমাকে আপনাদের একটু হলেও ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ করতে ভুলবেন না। আর তার পাশাপাশি আমাদের কিন্তু ফেসবুক পেজটাও অবশ্যই ফলো করে রাখবেন এবং কমেন্টের মাধ্যমে আপনারা জানাতে পারেন পরবর্তী দিনগুলোতে আপনারা আর কোন কোন পুজো মণ্ডপের প্রস্তুতি পর্ব দেখতে চান। যদি পারমিশন পাই তাহলে অবশ্যই আপনাদের জন্য সেই সমস্ত পুজো মণ্ডপের প্রস্তুতি পর্ব তুলে ধরার চেষ্টা করব। তাহলে আজকের মতন আপাতত বিদায় নিচ্ছি, তবে ফিরছি খুব তাড়াতাড়ি অন্য কোনো নতুন ভিডিওতে। প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।